উদয়ন গুহকে গ্রেপ্তার করার পর মিষ্টি বিতরণ করা হলো। মানে মানুষের কি পরিমাণ আক্রোশ থাকলে, ক্ষোভ থাকলে এলাকায় মিষ্টি বিতরণ হতে পারে। আপনি আমাকে বলুন যে আপনি যার নাতনি বলতে গর্ববোধ করছেন তিনি কতটা উদয়ন গুহর থেকে সম্মান পেয়েছিলেন? মানে আমি আরও ভেঙে বলছি, উদয়ন গুহের বাবা আপনার থেকে কতটা মানে ওনার থেকে কতটা সম্মান পেয়েছিলেন? একটা রাজনীতির পট পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে আসা, আর তারপর উদয়ন গুহের দাপট কেমন ছিল যে কারণের জন্য আপনি নিজে সম্পর্কিত হয়ে আপনি পরিচয় দিতে চাইছেন না, একটু বিস্তারিত জানাবেন। আমি 2023 সালে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করি। আর ওনার পরিচয় আমি দিতে চাই না, কারণ উনি যা অত্যাচার করেছেন দিনাটার মানুষের উপর, উনি গ্রামের মানুষের উপর যা অত্যাচার চালিয়েছেন। 2021-এ লোকসভা ইলেকশনের পর গ্রামে গ্রামে প্রচুর লোকের বাড়ি ভেঙেছে। 2024-এ নিশীথ প্রামাণিক লোকসভা ইলেকশনে হেরে যাওয়ার পর আমাদের কুচবিহারের পার্টি অফিসে কত লোক যে 3 মাস আশ্রয় নিয়েছিল, কারণ তাদের বাড়িঘর ওনার নির্দেশে ওনার লোকরা সব ভেঙে দিয়েছিল। এই যে যারা গরিব মানুষ, যাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে যারা একটা বাড়ি বানায়, তাদের বাড়ি উনি ভেঙে দিয়েছিলেন। মানে ভগবানের কি পরিহাস দেখুন, আজকে ওনার নিজের বাড়ির থেকে ওনার পালাতে হয়েছে, দিনাটার নিজের বাড়ির থেকে। আচ্ছা, আর এছাড়াও ওই যে কাটমানি নেওয়া, বিভিন্ন দুর্নীতিতে জড়িত, আপনি একটা বললেন একটা পার্শিয়ালি থ্রেট কালচারের উনি জনক ছিলেন দিনহাটা এলাকায়, এটা আপনার বক্তব্যে পরিষ্কার হলো। আর বাদবাকি ওনার, আচ্ছা একটা কথা, আজকে সজল ঘোষকে আমরা ফোনে ধরেছিলাম, উনি বলছেন যিনি নিজের বাবাকে চোর বলেছিলেন, এটা কি সত্যি কথা? হ্যাঁ, উনি বলেছিলেন যে আমার বাবাও তো সিপিএম এর আমলে অনেক কিছু চুরি করেছিলেন, অনেক কিছু চাকরি দিয়েছিলেন, উনি এটা বলেছিলেন। তখনও আমি বক্তব্য তার এগেনস্টে দিয়েছিলাম। উনি নিজের বাবাকেও চোর বলেছিলেন, কিন্তু উনি জানেন না আজকে ওনাকে কেউ চিনতো না, উনি সাধারণ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। হ্যাঁ, আমার দাদু শ্রী কমলকান্তি গুহ 2006 সালে নিজে ভোটে না দাঁড়িয়ে ওনাকে দাঁড় করিয়েছিলেন। সেইবার উদয়ন গুহ হেরেছিলেন। আমার দাদু ওটাই ভুল করেছে, বলে না পুত্র স্নেহে অন্ধ হয়ে উনি ফর্জ ব্লকের অনেক ভালো ক্যান্ডিডেট ছিলেন, তাদেরকে না দিয়ে উনি উদয়ন গুহকে দিনাটার থেকে দাঁড় করিয়েছিলেন। উদয়ন গুহ তৈরি প্ল্যাটফর্ম পেয়েছিলেন, ওটা দিয়েই উনি সব করলেন, ওনার ব্যবসা, ওনার সবকিছু করে সিপিএমকে উনি বদনাম করলেন। তারপরে ঠিক 2016-তে বিধানসভা ইলেকশনের আগে 2015-তে উনি তৃণমূল জয়েন করলেন। দেখুন, আপনার জানার কথা নয়, 2015 থেকে 16 পর্যন্ত এই যে 11 বছরে, এখন তো আমরা সব দিকে দেখতে পাচ্ছি যে তৃণমূলের নেতা মানেই সে তার লক্ষ লক্ষ টাকা আছে, বিধায়ক মানে তার তো কোটি কোটি টাকা আছে, কাউন্সিলরদেরও তো কোটি কোটি টাকা আছে। তা উদয়ন গুহের সম্পত্তির মানে হয়তো আপনি জানেন না, তবু কিরকম হবে মোটামুটি? আমার একদমই এটা আইডিয়া নেই আসলে। মানে ওনার বাড়িতে তো কেউ এক কাপ চাও কোনোদিন খায়নি, মানে উনি তো ওনার বাড়িতে কাউকে কোনোদিন ইনভাইটও করেনি। আর আমার দাদু 2007 সালে মারা যাওয়ার পর আমি দিনাটার বাড়িতে লাস্ট ঢুকেছিলাম দাদুর শ্রাদ্ধতে। তারপরে আমাদের ওই বাড়িতে কোনোদিন ঢুকতেও, মানে কোনোদিন বলাও হয়নি, ঢুকতেও দেওয়া হয়নি। এমনকি কমল গুহর মানে আমার দাদুর নামে জন্মদিনে যে দিনহাটায় বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে যে জন্মদিন পালন করা হতো, আমার দিদা বেলাপুর নামে যে স্বাস্থ্য রক্ষা কমিটি না করে যে মেলা হতো, কোনোদিন আমার মা কমলকান্তি গুহর মেয়ে হওয়া সত্ত্বেও, আলিপুরদুয়ারের বাসী হওয়া সত্ত্বেও আমার মাকে কোনোদিন ডাকা হয়নি। হ্যাঁ, তা নিশ্চয়ই। আর উনি পৌরসভার কেলেঙ্কারিতে তো জড়িয়ে আছেন। আমাদের কাছে আমরা অনেকদিন আগে থেকেই জানি উনি আবাস যোজনায় সবার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন। আমি এর আগে, আচ্ছা আমাকে একটা কথা বলুন উজ্জয়িনী, যে এত কিছু অন্যায় অপরাধ করলেন কিন্তু গ্রেপ্তারি হলেন উনি আজকে, মানে এটা তো আর উনি 1-2 দিনে করেননি, দীর্ঘদিন ধরে করেছেন।
এতদিন গ্রেপ্তার বলেন আজকে করা যায়নি কেন? দিনাটার লোকের সাহস ছিল না ওনার এগেনস্টে কিছু কথা বলার। ওই মানে আমাদের তৃণমূল সরকার আমরা সবাই অনেক প্রোটেস্ট করার পরেও মমতা ব্যানার্জি ওনার এগেনস্টে কোনো স্টেপ নেয়নি। কেন? আজকে আমাদের কেন? আজকে নতুন সরকার এসে ওনার না সেটা তো বুঝলাম, কিন্তু মমতা ব্যানার্জি কোনো স্টেপ নিলেন না কেন? মানে এত স্নেহ উদয়নের প্রতি তার কেন, কি কারণ? মমতা ব্যানার্জি কেমন করে স্টেপ নেবেন? মমতা ব্যানার্জিও তো এসবের মধ্যেই জড়িত। আর উদয়নগুলোর ছেলে যে সায়ন্তন, উনি তো নিজেকে সেকেন্ড অভিষেক ব্যানার্জি ভাবতেন। আচ্ছা, আর ওনার তাই জন্য মমতা ব্যানার্জি আর উদয়নগু যেগুলো করেছেন তার নিশ্চয়ই মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনেই করেছেন, তাই মমতা ব্যানার্জি কোনো স্টেপ নেয়নি। ঠিক। ওকে দিদি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আরও 3 জন এখানে রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, তাদের কাছে যাব। একটা ছোট্ট বিরতি নিচ্ছে। বিরতি নেওয়ার পর আমি সৌরভ প্রিয় দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভদার কাছে তৃতীয় অনুষ্ঠান। তো এর আগে তৃণমূলে দেখুন এখন প্রতিদিন ভাঙছে প্রতিদিন তৃণমূল গড়ছে আর ভাঙছে, নতুন করে গড়ছে, নতুন পন্থা তৈরি হচ্ছে, বিভিন্ন ডিফারেন্ট ব্লক তৈরি হচ্ছে, সাংসদরা আলাদা ব্লক করছেন, বিধায়করা আলাদা ব্লক করছেন। তো সৌরভদা আমাকে বলেছিলেন যে উনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী, অন্য কেউ থাকলে চলবে না, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে সৌরভদা রাস্তায় নামবেন এবং তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন, অন্য কারোর সঙ্গে কিন্তু নয়। এখানে আপনি উজ্জয়িনী দেবী মমতা ব্যানার্জির এগেনস্টেই অভিযোগ করলেন যে ওনার আশকারাতেই উদয়নের এই বাড়বাড়ন্ত। আমার আজও মনে আছে একটা বক্তব্য উদয়নের, যেখানে উনি বলেছিলেন যে মমতা ব্যানার্জির এগেনস্টে যদি কেউ আঙুল তোলে সেই আঙুল আমি ভেঙে দেব। মঞ্চে দাঁড়িয়ে বলছেন এরকম একের পর এক বাইট, মানে উদয়নের কিছু বাইট আসা মানেই এটা একটা বিতর্কিত বক্তব্য হবে। তো আমার প্রশ্ন সৌরভদার কাছে যে নেত্রীর তত্ত্বাবধানে আপনি দেখুন কোথায় কোচবিহার দিনহাটা, মানে এমন নয় যে কলকাতা উপকণ্ঠে বসে উদয়ন রাজনীতি করতেন, তা নয়, কোচবিহার একেবারে প্রান্তিক একটা জেলা, সেখানকার একটা বিধানসভা কেন্দ্র দিনহাটা, সেখানে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারার অভিযোগ তার আত্মীয়া করছেন। আপনার কি অবস্থান আজও একই আছে, নাকি আজকের এই ছবি দেখার পর পরিবর্তন হবে? না, আমি যতদিন তৃণমূল কংগ্রেসে আছি বা দল আমায় রাখবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই থাকবো।